হ্যালো, ওয়েলকাম ব্যাক। লাস্ট দিন শিখেছিলাম যে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে। মানে ছোট রিক্যাপ করি, লাস্ট দিন আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ক্যাপিটাল গেন তখনই হবে, ক্যাপিটাল গেন মানে সিজি যাকে আমরা বলি, তখনই হবে যখন একটা ক্যাপিটাল অ্যাসেট বিক্রি হবে, মানে ক্যাপিটাল অ্যাসেট থাকবে আর সেই ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফার হবে। তাহলে একটা ক্যাপিটাল অ্যাসেট থাকতে হবে আর সেই অ্যাসেটটাকে ট্রান্সফার হতে হবে। তাহলে ক্যাপিটাল অ্যাসেট না হয় যদি অন্য কোনো অ্যাসেট ট্রান্সফার হয়, তাহলে ক্যাপিটাল গেন কি হবে? না, ক্যাপিটাল গেন হবে না। তাহলে ক্যাপিটাল গেনে তোমার অঙ্কেতে আসতে হলে তাকে প্রথমে কি হতে হবে? প্রথমে তাকে একটা ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। তাহলে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, এটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, তোমরা একবার রিক্যাপ করে নাও। আজকে আমি শিখছি এবার ক্যাপিটাল অ্যাসেটের দুটো টাইপ হয়, আর সেই টাইপের উপর বেস করে কি হয় অঙ্কগুলো হয়। ক্যাপিটাল অ্যাসেটের দুটো টাইপ হয়, সেই টাইপের উপর বেস করে কি হয় অঙ্কগুলো হয়। তাহলে ক্যাপিটাল অ্যাসেট ক টাইপের? মেনলি দু টাইপের, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট মানে কি? এখন আমি এটা এখন একদম সিম্পলি বোঝাবো, ঠিক আছে? অঙ্ক ছোট্ট একটা করব, করে নেওয়ার পর আমরা কি করব, ডিটেলে ঢুকবো, ঠিক আছে? আপাতত শর্টে বুঝে নাও। প্রথমে কি শিখবো আমি? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট মানে কি? ইট মিনস আ ক্যাপিটাল অ্যাসেট হেল্ড বাই দ্য অ্যাসেসি ফর নট মোর দ্যান 36 মান্থ ইমিডিয়েটলি বিফোর দ্য ডেট অফ ট্রান্সফার। মানে কি বলছে? ধরে নাও আমি আগের, মানে আজকে আমি একটা মাল কিনেছিলাম, ধরে নাও মাল কিনেছিলাম হয়তো সামথিং একটা ডেটাতে, এক্স ডেটাতে মাল কিনেছিলাম, পারচেস করেছিলাম, আর সেল করছি আমি ওয়াই ডেটাতে। তো এক্স আর ওয়াই ডেটের মধ্যখানে যেন 36 মান্থের বেশি গ্যাপ না চলে। এক্স আর ওয়াই ডেটের মাঝখানে গ্যাপটা যেন 36 মান্থের বেশি না চলে। আবার আমি রিপিট করছি, আমি ধরে না কিনেছিলাম মালটা এক্স ডেটেতে, আর মালটা সেল করছি আমি কোন ডেটেতে? ওয়াই ডেটে। তাহলে পারচেজ আর সেলের মধ্যে যে গ্যাপটা, মাসের গ্যাপ তো হয়, ধরুন 2 মাস, অনেকে কি করে 10 মাস পর বিক্রি করছে, 12 মাস পর বিক্রি করছে, 13 মাস পর বিক্রি করছে, 30 মাস পর বিক্রি করছে। তো যাই হোক, এই যে গ্যাপটা 36 মান্থের জন্য বেশি না হয়, তো 36 মান্থের কম হতে হবে। তার মানে যদি 12 মাস হয়, মানে কিনেছি কিনে বিক্রি করছি, তার মধ্যে গ্যাপ কত? 12 মাসের। ধরো না কিনেছি কিনে বিক্রি করছি, তার মধ্যে গ্যাপ হচ্ছে 30 মান্থের। তো এইগুলো কি হবে? এইগুলো হবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে যেই মালটা কিনেছি আর কিনা থেকে বিক্রি করার মধ্যে যে টাইমের গ্যাপটা, সেই গ্যাপটা যদি 36 মান্থের কম হয়, তার মানে 3 ইয়ার। 36 মান্থ মানে কি অ্যাকচুয়ালি 3 ইয়ার। 3 × 36, 36 মান্থ মানে 3 বছরের কমই যদি হয় তাহলে তাকে শর্ট টার্ম বলা হবে। আর যদি 3 বছরের বেশি হয়ে যায় তাহলে তাকে কি বলা হবে? লং টার্ম বলা হবে। মানে কি? ধরুন আমি, রাম একটা জিনিস কিনলো এক্স ডেটে আর বিক্রি করলো ওয়াই ডেটে, আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে তোমার 38 মান্থের। তাহলে আমি এই অ্যাসেটটাকে কি অ্যাসেট বলবো? ক্যাপিটাল অ্যাসেট তো ঠিক আছে, এটা তো ক্যাপিটাল অ্যাসেট বুঝলাম, বাট শর্ট টার্ম না লং টার্ম? যেহেতু 38 মান্থ, লং টার্ম। আবার ধরো না এক্স দিয়ে কেনা হলো আর ওয়াই দিনে বিক্রি করা হলো, গ্যাপ হচ্ছে তোমার 20 মান্থ। তাহলে এইটাকে কোন অ্যাসেট বলবো? কোন ক্যাপিটাল অ্যাসেট? এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, প্রথমে আমি শিখি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কি করে। আমি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যদি হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। তাহলে এবার একটা জিনিস বুঝে দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি কোনো গেন করি তাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলা হবে। কি বলা হবে? শর্ট টার্ম, শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করি আর সেখান থেকে যদি কোনো গেন করি, তাহলে তাকে কি বলা হবে? লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন। কি করে বার করা হয় সোজাভাবে দেখিয়ে দিই আমি, খুবই ইজি। দেখো, এই ছকটা হচ্ছে তোমার মেথড। প্রথমে লিখবো সেল কনসিডারেশন, ফুল ভ্যালু অফ কনসিডারেশন। মানে ভাই আমি জিনিসটা বিক্রি করে ক টাকা পাচ্ছি, ক টাকা পাচ্ছি। ধরে নাও আমি জিনিস বিক্রি করে কত পাচ্ছি? আমি বিক্রি করে 50 টাকা পাচ্ছি। ক টাকা পাচ্ছি? 50 টাকা পাচ্ছি। এক্সপেন্সেস অন ট্রান্সফার মানে এই বিক্রি করার জন্য যদি কোনো এক্সপেন্সেস অত্যাবশ্যকীয় হয়ে ওঠে, দরকার পড়ে থাকে, তাহলে তাকে বলে এক্সপেন্সেস অন ট্রান্সফার। এটা লেস করতে হবে। কেন? ধরে না এই 50 টাকার মালটা আমি 50 টাকায় বিক্রি করলাম, এর জন্য আমাকে একটা লোককে 5 টাকা কমিশন দিতে হয়েছে। তাহলে 50 টাকা মালটা বিক্রি করার জন্য একজনকে আমি 5 টাকা কমিশন দিতে হয়েছে। তাহলে আমি ঘরে ক টাকা ঢোকাতে পারলাম দাদা?
5 টাকা লোকের শোধ করে আমি ক টাকা ঢোকাতে পারলাম? আমি 45 রুপিস ঢোকাতে পারলাম। তাহলে আমার নেট সেল কনসিডারেশন কত হলো? 45 রুপিস। নেট সেল কনসিডারেশন 45 রুপিস হলো। 50 রুপিস যদিও আমি বিক্রি করে পেয়েছি, বাট 5 টাকা যেহেতু আমাকে ট্রান্সফার এক্সপেন্সেস দিতে হয়েছিল, তাই আমার পড়ে থাকছে কত? 45 রুপিস আমার নেট কনসিডারেশন পড়ে থাকছে। এবার হচ্ছে কি, লেস করবো কি, কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট। মজার ব্যাপার। কস্ট অফ অ্যাকুইজিশন মানে কি, ধরে নাও ওটা ছিল একটা ছোট্ট আংটি, এমনি নর্মাল একটা আংটি, ঠিক আছে, নর্মাল আংটি ছিল। সেই নর্মাল আংটিটা ধরে নাও আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম। ক টাকা দিয়ে কিনেছিলাম? 20 টাকা দিয়ে। ভেরি গুড। তাহলে পারচেস করেছিলাম ক টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। বাট কেনার পর আমি মনে করলাম যে মালটা এরকম ভাবে ডাইরেক্ট না বিক্রি করে ওকে একটু আরেকটু কারিগরি করে দিই, মানে কারিগরি কাজ করে দিই, বা ধরুন একটু ছোটখাটো ওই সস্তার পাথরগুলো হয় না, এনে বসিয়ে দিই, এরকম কিছু একটা পলিশিং করে দিই ব্যাপারটাকে, একটু আর একটু হাই লেভেল তুলে দিই। তো সেই জন্য আমি কি খরচা করলাম? আরো 10 টাকা খরচা করে ফেললাম। সেই জন্য আরো ক টাকা খরচা করে ফেললাম? আরো 10 টাকা খরচা করে ফেললাম। তাহলে 20 টাকা দিয়ে কিনেছিলাম, আর ছোটখাটো এইসব যে ইমপ্রুভমেন্ট করলাম, মানে একটা পাথর বসিয়ে দিলাম, বা ধরে না একটু পলিশিং করে দিলাম, একটা ভালো একটা কাজ করে দিলাম, তো তার জন্য আমি 10 টাকা খরচা করলাম। তাহলে আমার নেট মানে মানে দাম কত পড়লো জিনিসটার? 20 টাকা? না, 20 টাকার সঙ্গে আরো 10 টাকা খরচা করেছি, মানে আমার 30 টাকা দাম পড়ে গেল। এইটাই বলছে দেখো, কস্ট অফ অ্যাকুইজিশন মানে কিনতে ক টাকা খরচা হয়েছে, আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে তার উপর যদি ইমপ্রুভমেন্ট কিছু করি, মানে তাতে যদি কোনো প্রবলেম থাকে, বা তার প্রবলেম না থাকলেও তাকে যদি একটু ভালো করার জন্য আমি কোনো খরচা করি, তাই কস্ট অফ ইমপ্রুভমেন্ট বলা হবে। তাহলে আমি দেখেছিলাম, দেখো 45 রুপিস আমি পেয়েছিলাম নেট। 50 রুপিস, 50 রুপিস যদিও আমার পাওনা ছিল, বাট 5 টাকা আমার কমিশন দিতে হয়েছিল, এই 45 রুপিস পেয়েছিলাম। আর আমি, আমার টোটাল 20 টাকা আর 10 টাকা, 20 টাকা আর 10 টাকা মিলে টোটাল আমার 30 টাকা খরচা হয়েছিল, মানে কিনতে লেগেছিল। তাহলে নেট আমি পেয়েছি কত? 45। আর খরচা করে কিনতে আর ইমপ্রুভমেন্টে খরচা হয়েছিল কত? 30 টাকা। তাহলে আমার নেট গেইন কত হলো? 15। এটাকেই বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। দেখো, লেস কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ ইমপ্রুভমেন্ট, এই দুটো যোগ করে বিয়োগ করে দেবো, আর বেরিয়ে যাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এইটা আপাতত এখন বোঝার দরকার নেই, লেস এক্সাম্পশনটা বোঝার দরকার নেই। এখানে কি বলছে, সেল কনসিডারেশন মানে কি, ইট রেফার্স টু সেল ভ্যালু অফ অ্যাসেট ইন ফর্ম অফ মানি ওর মানি ওটস। মানে কি, ধরো তোমাকে মানিতে কিছু টাকা দিল, যে বললো ভাই 10 টাকা দিলাম, আর তোমাকে একটা জিনিস দিয়ে দিল যেটা দাম ছিল 30 টাকা। মানে দেখো, তোমাকে বললো দাদা আপনার আংটিটা আমাকে দিন, আমি বললাম ঠিক আছে, আংটিটার দাম 50 রুপিস। তখন ওই দাদাটা আমাকে বললো যে দাদা আমার কাছে 50 রুপিস নেই, আমি 10 টাকা ক্যাশে দিচ্ছি, আর সরি 10 টাকা না, ছেড়ে দাও, আমি একটু বেশি করে দিই, এত বাজে করি না ব্যাপারটাকে, আমি 40 টাকা ক্যাশে দিচ্ছি, আর 10 টাকার একটা ছোট্ট আংটি দিচ্ছি। তো টোটাল ক টাকা দিলাম? আমি 50 টাকা দিয়ে দিলাম। তো যদি এইভাবে কাজ হয়, মানে শুধুমাত্র ক্যাশ ছাড়াও, যদি মানি ছাড়াও যদি অন্য কিছুতে কাজ হয়, তারও মনিটারি ভ্যালুটাকে নিতে হবে। আর কি বলছে দেখো, এক্সপেন্সেস অন ট্রান্সফার, যদি কোনো ট্রান্সফার, ইট মিনস এনি এক্সপেন্ডিচার ইনকাস হোললি অর এক্সক্লুসিভলি ফর দ্য কানেকশন অফ দ্য ট্রান্সফার, সাচ অ্যাজ ব্রোকারেজ, commission incurred for securing buyer, cost of stamp, registration fees, vendor fees, expenses, etc. It should be reduced from sale। মানে ধরে নাও তোমার ওই স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন, এইসব যা যা হবে, সব এক্সপেন্সেস অন ট্রান্সফার, এগুলোকে সব কি করব? এগুলো সব বাদ দিতে পারবো। এগুলো সব আমি সরি অ্যাড করব, এগুলো সব অ্যাড করবো কার সাথে? কস্ট অফ, সরি, এগুলো সব সেল থেকে লেস করব। সেল প্রাইস থেকে যদি কোনো কমিশন দিই সেটাকে লেস করবো, যেমন একটু দেখালাম উদাহরণটা। এবার এই একটা অঙ্ক আছে দেখ, একটা অঙ্ক আছে দেখ, ছোট্ট অঙ্ক দেখো, হ্যাঁ ছোট্ট অঙ্ক। কি বলছে, মিস্টার দিবেশ হ্যাড পারচেসড আ গোল্ডেন রিং, একটা গোল্ডেন রিং পারচেস করেছিল। রিংটা কবে পারচেস করেছিল? 1718। তাহলে 1718-এ পারচেস করেছিল, ভেরি গুড, ভালো কথা। ক টাকা দিয়ে কিনেছিল? 20,000 টাকা দিয়ে, বাহ খুব ভালো কথা। অন 1/5/19, অন 1/5/19 মানে কিছুদিন পর, দেখো 1/7/18 কিনেছিল, 1 বছরও হয়নি, 1/5/19 পর হি সিউড আর ডায়মন্ড অন ইট কস্টিং 25,000। মানে আগে একটা রিং কিনেছিল 20,000 দিয়ে, তারপর 1 বছর যেতে না যেতেই, দেখো 1 বছরও হয়নি, যেতে না যেতেই আরো 25,000 টাকা দিয়ে একটা ডায়মন্ড এর উপর বসিয়ে দিল। তাহলে এটার এখন দাম কত দাঁড়ালো? কত? 45,000, তাই তো? আচ্ছা,
হি সোল্ড সাচ রিং ফর 80,000, সেই রিংটাকে সে কত টাকায় বিক্রি করলো? 80,000, অ্যান্ড ইনকাট কস্ট অফ ব্রোকারেজ, সরি, অন এত, অন 1/8, অন 1/8 হি সোল্ড দ্য রিং ফর 80,000। তাহলে কবে বিক্রি করলো? 1/8। কবে কিনেছিল? 17/8/19। কবে বিক্রি করলো? সরি, 17/8/18, 17/8/18, 17/8/18 কিনেছিল, বিক্রি করলো কবে? 1/8/19। দেখো, দেখেই তো মনে হচ্ছে জাস্ট 1 বছরও হয়নি। আমার হাতে কত টাইম ছিল? 36 মান্থ, আর আমার হয়েছে কত? নিয়ারলি 12 মান্থ। আমার এই গ্যাপটা কত? নিয়ারলি 12 মান্থ। আমার হাতে 36 মান্থের টাইম আছে। তা তুমি বলো এটা শর্ট টার্ম না লং টার্ম? এটা শর্ট টার্ম না লং টার্ম? তুমি বলো। হ্যাঁ ঠিক, এটা শর্ট টার্ম। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়ে গেল। ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, দেখো শর্ট টার্ম। এবার দেখো, বিক্রি করলাম কত? 80,000 টাকায়, আর ব্রোকারেজ কত দিলাম? 5,000। তা দেখো, সেল কনসিডারেশন আমি 80,000 পেয়েছি, লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার, আমি 5,000 আমি ব্রোকারেজ দিয়েছিলাম। ঠিক আছে, ব্রোকারেজ দিয়েছিলাম 5,000, তাহলে 80,000 টাকা পেয়েছিলাম, আর 5,000 ব্রোকারেজ দিয়ে দিয়েছি। তাহলে আমি ঘরে ক টাকা ঢোকালাম? আমি 75,000। বাইরের লোকের সব টাকা মিটিয়ে ঘরে ক টাকা ঢোকালাম? 75,000। আচ্ছা, মালটা কিনেছিলাম ক টাকায়? কস্ট অফ অ্যাকুইজিশন 20,000 টাকা, 20,000 টাকা লিখলাম। ঠিক আছে, আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে তার উপর আমি যে আরো কারুকার্য করেছিলাম ক টাকা? 25,000-এর, 25,000 লিখলাম। তা টোটাল 20 আর 25,000 মিলে আমার কস্ট কত দাঁড়ালো? 45,000। আমি পেয়েছি কত? 75। কস্ট কত দাঁড়ালো? 45। তাহলে আমার গেন হলো না লস হলো? দাদা গেন হলো। গেন ক টাকার? 30, 30,000 গেন হলো। এটাকে আমি বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এটাকে আমি কি বলবো? শর্ট টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ওকে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, ভেরি ইজি না? এবার কিছু ছোট ছোট জিনিস আমার জেনে নেওয়া দরকার। এটা একটা ছোট গেল পার্ট। দেখো, এবার আমার যে রুল ছিল না 36 মান্থের বেশি, আমার রুল কি ছিল? 36 মান্থের বেশি হলে লং টার্ম, আর কম হলে শর্ট টার্ম। এর কিছু এক্সেপশন আছে, মানে কিছু কিছু জায়গায় বলা হয়েছে ভাই ঠিক আছে 36 মান্থের যদি এই রুলের হেরফেরও হয় তাহলে তাকে মেনে নেওয়া যাবে। কি রুল? দেখো, ইকুইটি অ্যান্ড অর প্রেফারেন্স শেয়ার ইন আ কোম্পানি লিস্টেড ইন ইন্ডিয়া। লিস্টেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে তোমার যেটা স্টক মার্কেটে যাদের নাম লেখা আছে। স্টক মার্কেট মানে ওই যেটা আমরা শেয়ার বাজারে কেনা বেচা আমরা করি না, অনেকে করে, দেখবে তোমাদের ঘরেও হয়তো কেউ করে শেয়ারে কেনা বেচা। তো যদি এরকম কোনো শেয়ার, ঠিক আছে, মার্কেটে লিস্টেড থাকে, আর সেই শেয়ারকে তুমি যদি কেনা বেচা করো, তাহলে সেটাকেও কি বলে? দেখো, শেয়ার সিকিউরিটিসের মধ্যে পড়ে তো। শেয়ার শেয়ার যেহেতু সিকিউরিটিসের মধ্যে পড়ে, শেয়ার হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। এবার সেটা লং টার্ম হবে না শর্ট টার্ম হবে, সেটা ডিপেন্ড করছে এই কন্ডিশনের উপর। বলছে কি 12 মান্থ। বলছে ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার, যে শেয়ারটা লিস্টেড ইন ইন্ডিয়া, সেই শেয়ারের ক্ষেত্রে 12 মান্থের যদি কম রাখো তবে শর্ট টার্ম, আর 12 মান্থের বেশি হলে লং টার্ম। দাদা এটা কেন? তোমার একটা ছোট্ট উদাহরণ দিই। যাদের ঘরে বাবা বাবা বা কাকারা বা তোমরা যদি শেয়ার কেনা বেচা করো, তারা আরো ব্যাপারটা ডিটেলে বুঝবে। জেনারেলি হয় কি, আজকালকার জেনারেল ট্রেন্ড হয়ে গেছে এরকমই, যে লোকে শেয়ার কিনে যেই দাম বাড়ে সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়। কেউ লং টার্ম ধরে রাখার কোনো প্ল্যানিং রাখে না। তাই যদি দেখা যায় কোনো লোক, যে মানে ব্যাপারটা এখন এমনই হয় যে আজকে 1 ঘন্টা কিনলো, কিনে 1 ঘন্টার মধ্যে সে শেয়ারটা বিক্রি করে দেওয়া হয়। যদি একটু দাম বেড়ে 2 টাকা দাম বাড়লেও বিক্রি করে দেওয়া হয়। কেনার 2 মিনিটের মধ্যে শেয়ার বিক্রি করে দেওয়া হয়। মানে শেয়ার দাম বাড়লো কি বিক্রি করে এলো, খুব ফাস্ট ট্রানজাকশন হয়, এতে বেশি টাইমই দেওয়া হয় না। তাই এই ক্ষেত্রে মানে এর এতটাই ফাস্ট ট্রানজাকশন হয়, এই ক্ষেত্রে বলা হয়েছে কি, যে দাদা আপনাদের যা অবস্থা সেটা দেখে বোঝা যাচ্ছে, কেউ যদি ওই 12 মান্থ শেয়ার রেখে দেয় না সেল করে, মানে কিনলাম আজকে 12 মাস শেয়ার না সেল করে নিজের কাছে রেখে দিলাম, তার মানে আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন। আপনাকে ভাই এটাকে লং টার্ম ধরে নেওয়া হবে। যেমন হয় না যে একটা যেমন একটা ছেলে যদি ধরো না তোমার নর্মাল কোচিং এতে একটা ভালো ছেলে যে পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, সে যদি ধরে না মাসে 12টা ক্লাস হয়, তার মধ্যে যদি একটাও ক্লাস মিস করে, মানে 11টা ক্লাস অ্যাটেন্ড করলো, একটা ক্লাস মিস করলো,
তাই কিন্তু স্যার জিজ্ঞাসা করে এটা কেউ ঠিক হলো না, একটা ক্লাস কেন মিস হলো, আর যাতে নেক্সট বার না হয়। অপরপক্ষে 12টা ক্লাস হচ্ছে, বাট একটা খারাপ ছেলে মানে যে পড়াশোনা করে না, ঠিক আছে, একদম আড্ডা মেরে বেড়ায়, সে যদি মাসে মানে আসেই না ক্লাসে, সে যদি কোনো মাসে পরপর 6 দিন চলে আসে না, স্যার বলে বাহ রে বাহ, আমার তো মানে কপাল খুলে গেল, আজকে তো আমি লটারি কিনে ফেলবো। মানে 6 দিন যদি মাসে চলে আসে, আর মানে এত কামাই করেছিল, এটা 6 দিন যদি মাসে চলে আসে, তাহলেই বলা হবে সে ভাই খুব ভালো পারফরমেন্স। এটাও সেরকম, যে ইকুইটি শেয়ার যদি কেউ 12 মাসের বেশি, 12 মাস যদি ধরে নেয়, তা ধরে নেওয়া হবে সে অনেকদিন ধরে একদম মানে লং টার্ম ব্যাপার একটা, ঠিক আছে। এত তাড়াতাড়ি লোকে সেল করে, সেখানে যদি কেউ 12 মাস ধরে রাখে, তার মানে সে লং টার্ম, তাহলে 12 মাসের বেশি হলে কি হবে, এটা লং টার্ম হবে। তাহলে ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে কি হবে, 12 মাসের বেশি হলে লং টার্ম, 12 মাসের কম হলে শর্ট টার্ম। সেরকমই ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার ইন আনলিস্টেড কোম্পানি। আনলিস্টেড কোম্পানি মানে হচ্ছে যেসব কোম্পানির শেয়ার শেয়ার বাজারে লিস্টেড নয়, মানে তুমি চাইলে ডেলি কেনা বেচা করতে পারবে না, তুমি চাইলে চাইলে ডেলি কেনা বেচা করতে পারবে না। যেমন ধরে নাও প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারগুলো, আমি দেখ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারও আনলিস্টেড হয়, বাট আমি একটু আর ভালো উদাহরণ দিচ্ছি। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারগুলো, সেই শেয়ারগুলো কি হয়, সেগুলোকে কোনোদিন লিস্ট করা যায় না, কোনোদিন লিস্টেড হয় না, সব আনলিস্টেডই থাকে। কেননা তোমরা পড়েছো ওই শেয়ারে অনেক রেস্ট্রিকশন থাকে, যে সে কেনা বেচা করতে পারে না সবার পারমিশন ছাড়া, তাই সেগুলো আনলিস্টেডই থাকে, আনলিস্টেড থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওর সেল আর বাইটা অনেকটা রেস্ট্রিক্টেড, মানে খুব সহজেই কেউ সেল করতে পারবে না, খুব সহজেই কেউ বাই করতে পারবে না। তাই সেই ক্ষেত্রে বলা হয় 12 মান্থ না, 24 মান্থ। তাহলে যেটা সহজে কেনা বেচা করা যায়, মানে যেটা লিস্টেড, মানে লিস্টেড মানে কোথায় লিস্টেড, শেয়ার মার্কেটে, সেই সব শেয়ারগুলো 12 মান্থ যদি ধরে রাখা হয়, তাহলে ধরে নেওয়া হবে যে ভাই অনেক পুরনো, অনেক লং টার্ম হয়েছে। 12 মান্থের বেশি যদি হয়ে যায়, মানে 13 মান্থ হয়ে গেল, বা 12 মান্থ 10 ডেজ হয়ে গেল, 12 মান্থ 10 ডেজ, সেক্ষেত্রে লং টার্ম বলা হবে। আর যদি সেই শেয়ার রেজিস্টার্ড না থাকে, লিস্টেড না থাকে, যদি শেয়ারের উপর রেস্ট্রিকশন থাকে বিক্রিতে, সেই শেয়ারের ক্ষেত্রে 24 মান্থ ধরে নেওয়া হবে। 12 মান্থে শুধু ইকুইটি শেয়ারই নেই, আরো কিছু লোক আছে, মানে এই এই ঘরের সদস্য শুধু ইকুইটি শেয়ার নয়, এই ঘরেতে আরো কিছু লোক বাস করে। কে বাস করে, এনি সিকিউরিটিজ আর ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ব্র্যাকেটে কি লেখা আছে, লিস্টেড ইন ইন্ডিয়া, মানে ডিবেঞ্চার, সিকিউরিটিজ, ঠিক আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ, সবই কি হবে, যদি লিস্টেড হয়, লিস্টেড হওয়া মানে কি, ইজিলি কেনা বেচা করা যাবে। শেয়ার তো করাই যায়, অনেকে দেখো ডিবেঞ্চারও কেনে ওপেন মার্কেট থেকে, মানে এই মার্কেট থেকে। তো সেই সব কি হলো, লিস্টেড হলো। আর কি, ইউনিট অফ আ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড মানে হচ্ছে ধরুন অনেক মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন এলআইসি মানে ইন্স্যুরেন্স ফান্ড হয় সব, সেগুলো হয় কি ইকুইটি ওরিয়েন্টেড হয়, আর ডেপ্ট ওরিয়েন্টেড। ইকুইটি ওরিয়েন্টেড মানে হচ্ছে তুমি যে টাকাটা দিলে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে, সেই টাকাটা ওরা ইকুইটি বা ইকুইটি শেয়ারে ইনভেস্ট করবে। আর ডেপ্ট ওরিয়েন্টেড মানে তুমি যে টাকাগুলো দিলে সেটাকে তারা ডিবেঞ্চারে ইনভেস্ট করবে। এখন যদি ইকুইটি ওরিয়েন্টেড হয়, তাহলে সেটা 12 মান্থে, তোমার 12 মান্থের বেশি হলে লং টার্ম, 12 মান্থের কম হলে শর্ট টার্ম। আর কি বলছে, জিরো কুপন বন্ড, ওয়েদার কোটেড অর নট। জিরো কুপন বন্ড মানে হচ্ছে ভেরি ইজি, জিরো কুপন বন্ড মানে হচ্ছে ধরে নাও নর্মালি কি হয়, নর্মালি বন্ড ফন্ড কি হয়, তুমি বন্ড কেনো 100 টাকা দিয়ে, ধরো না আজকে আমি বন্ড কিনলাম 100 টাকা দিয়ে একটা বন্ড, এটা বন্ড কেনা বলে, বন্ড ঋণপত্র এক ধরনের, মানে বন্ড মানে একটা সিকিউরিটিজ ধরে নাও, শেয়ারের মতো একটা ব্যাপার। তো বন্ড কিনলাম আমি 100 টাকা দিয়ে। জেনারেলি কি হয়, যে ওরা বলে থাকে যে আমি 6 মাস পর আপনার থেকে বন্ডটা পুনরায় কিনে নেবো, মানে কোম্পানি তোমাকে বন্ড বিক্রি করলো আজকে, তুমি কোম্পানিকে 100 টাকা দিলে, আর কোম্পানি বলেই দেয় যে আমি 5 মান্থ পর বন্ডটা আপনার থেকে কিনে নেবো। তখন তার মানে আজকে তুমি বন্ড পেপার নিলে আর পেমেন্ট করলে কত, 100 টাকা। 5 মান্থ পর কোম্পানি তোমাকে কি করবে, পেমেন্ট করে বন্ডটাকে কিনে নেবে, ফেরত নিয়ে নেবে। তখন তোমাকে পেমেন্ট করবে কত, 105 টাকা। তা তোমার লাভ কত হলো, 5 টাকা। জিরো কুপন বন্ডে কি হয়, বলে কি, যে পেমেন্ট করবো আমি 100 টাকা, আর দেবো 90 টাকা, মানে দেখো নমিনাল ভ্যালু হচ্ছে 100 টাকা, কিন্তু তোমাকে আজকে বিক্রি করে ওরা 90 টাকায়, আর যখন কেনে, সরি 90 টাকায়, আর যখন কেনে তখন 100 টাকা দিয়ে কেনে, যখন কেনে তখন 100 টাকা দিয়ে কেনে, তাহলে সেইভাবে 10 টাকা লাভ হয়। মানে দেখো আবার আমি বলছি, বন্ডের দাম ছিল 100 টাকা, দুটো কেস হলো, বন্ডের দাম ছিল 100 টাকা, তোমাকে 100 টাকা দিয়ে কিনতে হলো, আর সেকেন্ড কেসে তোমাকে ডিসকাউন্টে কিনতে হলো 90 টাকা দিয়ে। এবার ফার্স্ট কেসে তোমাকে যখন
ফেরত নিল বন্ডটা, তখন তোমাকে 105 টাকা দিল, মানে 100 টাকার থেকেও বেশি টাকা দিল। আর এখানে তোমাকে অ্যাকচুয়াল 100 টাকাটাই দেওয়া হলো, 10 টাকা লাভ। একেই বলে জিরো কুপন বন্ড। জিরো কুপন মানে হচ্ছে তোমাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া হয় না, বাট তোমাকে যখন বিক্রি করা হয় তখন তোমার ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে। আর ইউনিট অফ ইউটিআই, ইউটিআই মানে হচ্ছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বলে রেখে একটা বড় স্ক্যাম হয়েছিল। ঠিক আছে। আর এটা একটা সরকারি প্রকল্প ছিল। ইউনিট 64 নামে একটা ইউনিট ছিল, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ইউনিট 64 নামে একটা ইউনিট ছিল, যে ইউনিটটা একটা স্ক্যামে জড়িয়ে পড়েছিল। আর ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া একটা সরকারি প্রকল্প ছিল, তাই এটার জন্য 12 মান্থ করা হয়েছে। ঠিক আছে। আর 24 মান্থের ঘরে আরেকটা লোক আছে, কে ইমুভেবল প্রপার্টি, বিং ল্যান্ড অর বিল্ডিং অর বোথ, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দুটোই। এইগুলো যদি তুমি 24 মান্থের বেশি করো তাহলে সেটা লং টার্ম ধরে নেওয়া হবে, মানে তোমার 36 মান্থের জন্য ওয়েট করা হবে না। তাই ধরে নাও 30 মান্থে গিয়ে তুমি ল্যান্ড অর বিল্ডিং তুমি বিক্রি করলে, তাহলে সেটাকে কি বলা হবে, লং টার্ম না শর্ট টার্ম? যেহেতু এখানে 24 মান্থ ম্যাক্সিমাম, তাই 30 মান্থ যখন তুমি গেলে তখন সেটা লং টার্ম হয়ে গেল। ঠিক আছে, তখন সেটা লং টার্ম হয়ে গেল। তো তুমি বুঝলে লং টার্ম আর শর্ট টার্ম ব্যাপারটা কি হলো? চলো আজকে আপাতত এইটুখানি, দেখে নাও এটা। ঠিক আছে।